শিট, এটা কি অবস্থা? ও ও শিট, ও ওরে 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 ওরে, পুরা ইজি বাইক ধরে তলিয়ে না যায়। ওই, ওই, এই, এই, এই। আর যদি এখন আপনারা দেখেন, ওয়েলকাম টু পাঁচগা বর্ডার, কলমাকান্দা, নেত্রকোনা। ঢাকা থেকে টোটাল 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফাইনালি জিপিএক্স ডেমন 250 নিয়ে চলে আসছি কিন্তু এই সুন্দর জায়গাতে। এই জায়গাটাতে আসার পরে মনে হচ্ছে যে বাংলাদেশে দেখার আরও অনেক কিছু আছে। আপনারা আমার এই পেছনের ভিউটা লক্ষ্য করে দেখেন। ঢাকা থেকে যখন আমরা গাজীপুরটা পার হয়েছি, এরপর থেকেই আমাদের সাথে কাহিনীগুলো শুরু হয়েছে। চলেন আপনাদেরকে কাহিনীগুলা শেয়ার করা যাক। দেখছেন ভাই, শরীরের মধ্যে ডাইরেক্ট কাটা দিয়ে উঠছে। আমার লাইফে কখনো এমন হয় নাই, এটা ফার্স্ট টাইম। হয়তো আপনারা ভিডিওতে দেখছেন আমার বাইক 70-80 স্পিডে ছিল, এইটাই হয়তো আমি দেখছি। মানে রাস্তাটা ফাঁকা, এর মধ্যে একটা কুকুর সাইড থেকে প্রথমে এইদিকে আসলো, পরে এইখানে আমি সত্যি কথা দেখতেছি যে আমি ওই কুকুরটাকে মেরে দিছি। আমি শিওর যে আমি ওই কুকুরটাকে মেরে দিছি। ওফ, কিভাবে একটুর জন্য বেঁচে গেলাম। আমি দেখছি যে আমি পড়ে গেছি। ভাই সত্যি কথা, এরকম ফিল আমার কখনো হয় নাই। তুষার ভাই, আপনি পেছনে ছিলেন না? তুষার ভাইয়ের সাথে হচ্ছে আমি কমিউনিকেটারে কথা বলতে বলতে যাচ্ছি। আপনার ক্যামেরা কি অন ছিল আসলেই? তাহলে হয়তো পেছনের ওই ক্যামেরার থেকেও হয়তো বুঝবেন যে আমি কিভাবে হার্ট ব্রেকটা করছি। অ্যান্ড ভাই আমি শিওর হয়ে গেছি যে আমি পড়ে গেছি। বিপদ কখনো বলে আসে না। যে ব্যাপারটা হয়েছে, সত্যি কথা এখনও আমার শরীর কাঁপতেছে। এমন একটা ফাঁকা হাইওয়ে, এই হাইওয়েতে হঠাৎ করে যদি একটা কুকুর চলে আসে, অ্যান্ড আমি যেভাবে হার্ট ব্রেকটা করছি, যদি আমার বাইক 120-30-এ থাকতো তাহলে এটা অন্য কিছু হতে পারতো। মানে সতর্ক থাকার থেকে বড় কোনো কিছু নাই। আমি অলরেডি ব্রেক করে আমার গাড়িকে আমি জমাই ফেলছিলাম, বাট তারপরেও কুকুরটা যেভাবে করছে, উফ, আল্লাহ বাঁচাইছেন হাতে ধরে, নাহলে বড় কিছু একটা হতে পারতো। ও মাই গড, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, শিট, এয়ার ব্যাগ বের হয়ে গেছে গাড়ির মধ্যে থেকে। অ্যান্ড গাড়ির যে অবস্থা, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। শিট, এটা কি অবস্থা ভাই! গাড়ির ভেতরে এয়ার ব্যাগ বের হয়ে গেছে, অ্যান্ড যিনি চালাচ্ছিলেন হয়তো তাকে বের করে নেওয়া হয়েছে। ডিভাইডারে মারছে, এটা শিওর। কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয় নাই, কোনো বাস ট্রাক এখানে দেখলাম না। তো যে ব্যাপারটা মনে হইলো যে ডিভাইডারে মারছে, অ্যান্ড স্পিডটা অনেক বেশি ছিল। গাড়ি টোটালি ভসকাই গেছে। ভাই আজকে রাস্তায় যেই কাহিনীগুলো চোখে পড়তেছে, আর এই যে ঈদের ছুটিতে সবাই ঢাকায় ব্যাক করতেছে, বা হচ্ছে ঢাকা থেকে যখন ঈদের জন্য বাড়িতে গেছে, কতগুলা দুর্ঘটনা দেখছি। আমি 3 দিন আগে নিউজে দেখি যে এইবার ঈদে নাকি একটু মানুষজন কম মারা গেছে বা অ্যাক্সিডেন্ট কম হয়েছে, অ্যান্ড সেটার পরিমাণ ছিল 250 জন। 250 জন, এটা কম। মানে নিউজ চ্যানেলের নিউজগুলো মাঝে মধ্যে দেখলে তখন এতটা বিরক্ত লাগে যে এইবার ঈদে দুর্ঘটনা কম হয়েছে, অ্যান্ড মারা গেছে এখন পর্যন্ত 250 জন। ভাই 250 জন, এটাকে মাত্র বলা হচ্ছে। ওয়েলকাম টু ময়মনসিংহ ত্রিশাল। এই ত্রিশালে আমি কতবার যে আসছি, এসে থাকতাম, ঘুরতাম ফিরতাম, কখনো কবি নজরুল ইউনিভার্সিটিতে যেতাম, আবার কখনো আশেপাশে ঘুরতাম। সেটা ছিল
15-16 সালের কথা। আমার চাচার পোস্টিং ছিল এই 30 সালে। অ্যান্ড এই যে হাতের বাম দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়েই হচ্ছে কবি নজরুল ইউনিভার্সিটিতে যাওয়া যায়। পেছনে আরও একটা রাস্তা রেখে আসছি, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। ঢাকা থেকে এখন পর্যন্ত টোটাল বাইক রাইড করা হয়েছে 100 কিলোমিটার মতো। লাস্ট 20-30 কিলোমিটার রাস্তা এমনই স্মুথ অ্যান্ড সোজা চলে গেছে। এই রাস্তাটাতে বাইক রাইড করে খুব মজা লাগতেছে, বাট অটো রিক্সার প্রেশার, এই যে একটা যাচ্ছে একটা রং রোডে আসতেছে, এই ব্যাপারটা চোখে পড়তেছে। মাঝে মধ্যে গরু ছাগল দেখতেছি কখনো এই ডিভাইডারের উপরে, কখনো সাইডে, এটা দেখেও ভয় লাগতেছে। আর মাঝে মধ্যে দেখি মানুষজন দৌড়াদৌড়ি করে, এইটা তো আরও ভয়ের ব্যাপার। আমরা আসলে সতর্ক যে কবে হব। এখান থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব আর 10 থেকে 15 কিলোমিটার। ধন্যবাদ ময়মনসিংহ সড়ক বিভাগ। ওয়েলকাম টু নেত্রকোনা। এখান থেকে নেত্রকোনা শহরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। স্বাগতম নেত্রকোনা সড়ক বিভাগ। একটু আগে তুর্য আমাদের সাথে অ্যাড হয়েছে, অ্যান্ড তারপরেই ঝুম বৃষ্টি। 1 ঘন্টা ব্রেক দেওয়ার পরে আমরা রাইডটা আবারও শুরু করছি। বাট যদি আপনারা সামনের বাইক দুটার কাহিনী দেখেন, একটা বাইক আর একটা বাইককে পা দিয়ে ঠেলে ঠেলে সামনের দিকে নেয়ার জন্য ট্রাই করা হচ্ছে। তুর্যর যেই R15 এইটাতে ঠিকমতো পাওয়ার পাচ্ছে না। এখন এটার নাকি প্লাগের সমস্যা হয়েছে। কি ঠিক করতে পারবে? ফাইনালি তুর্যর বাইকটা ঠিক হয়ে গেছে। আর ঢাকা থেকে এখন পর্যন্ত টোটাল বাইক রাইড করা হয়েছে 150 কিলোমিটার। রাইডটা কিন্তু এখন সুপার হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফিল মনে হচ্ছে। আবারও যখন তখন ঝুম বৃষ্টি আসবে। চলে আসছি কলমাকান্দা। আর এখন যেই সেতুটা অতিক্রম করব, এই সেতুটার নাম হচ্ছে কলমাকান্দা সেতু। সুন্দর। আর এখান থেকে যদি হাতের ডাইনে অ্যান্ড বামে দেখা যায়, নদীতে প্রচুর পানি হয়েছে। তার সাথে মনে হচ্ছে যে এই বাড়ি ঘরগুলা আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে, মানে একটু নিচু এলাকাতে এই ঘরগুলা। অ্যান্ড যেহেতু পানি বাড়ছে, তো দূর থেকে দেখতে এমন লাগতেছে। এই পাজিকা বর্ডার বা পাজিকা সীমান্ত সড়ক, এটার নাম অনেক শুনছি, অনেক ভিডিও দেখছি। আমার কাছে এরিয়াটা টোটালি ডিফারেন্ট অ্যান্ড ভালো লাগছে। অনেক দিন ধরে প্ল্যানও করতেছিলাম যে পাজিকা বর্ডার যাব। এটা যে হঠাৎ করেই সফল হয়ে যাবে এইটা চিন্তা করি নাই, কারণ এই বিড়িশিরির দিকে আসার প্ল্যান রিসেন্ট আমার ছিল না। হঠাৎ করে এই তুষার ভাইয়ের সাথে প্ল্যান করি, এরপরে তুর্যকে শেয়ার করি, ওর বাসা যেহেতু জামালপুরে, সাথে সাথে ও রাজি হয়ে যায়। আর তুষার ভাই বলে যে আমি রেডি। এই পাজিকা বর্ডার যাওয়ার টাইমে এই রাস্তার কন্ডিশন যে এতটা খারাপ, কোন গর্তের মধ্যে যে পড়ে যাই এটা নিয়েই মাঝে মধ্যে সংশয়ে থাকি। ও শেট, তুষার ভাই গেছে অ্যান্ড ফাইনালি আমি। আল্লাহ হেল্প। ওরে 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 গেড়ে গেছি। বাহ ভাই, পুকুর, হাঁস, কতগুলা এমন গর্ত যে অতিক্রম করছি। এই সাইড না এই সাইড দিয়ে যাব? ওই সাইড না এই সাইড? এই সাইড। যান 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 না যান, আরে যান। ও শিট, এমন রাস্তা আমি জীবনেও দেখি নাই ভাই। আচ্ছা একটু কোনা দিয়ে যাব, তাহলে হয়তো পুকুরের মধ্যে পড়ার চান্স কম। মানে বোঝার উপায় নাই কোথায় গর্ত আর কোথায় গর্ত ছাড়া। দেন আরও একটা পুকুর, এটা ছোট পুকুর, এখানে পুঁটি মাছ চাষ করা যাবে। দেন আরও একটা বড় পুকুর, বাট এটাকে ইগনোর করার মতো অপশন আছে। এই হচ্ছে
ইগনার, অ্যান্ড আরও একটা পুকুর, তারপর আরও একটা পুকুর, এটাকেও ইগনোর করব, এই নিচ দিয়ে নামিয়ে দিব। বাহ, 2-3টা পুকুরের হাত থেকে বাঁচছি। আরও একটা পুকুর, ভাই এমন রাস্তা আমি আমার বাপের জন্মে দেখি নাই। হোয়াট এ ভিউ! ও জাস্ট ওয়াও! এখান থেকে পাহাড়ের ভিউটা না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে আমরা আরেকটু সামনে যাবার জন্য বা পাহাড়ের কাছে যাবার জন্য এই রাস্তাটাতে চলে আসলাম। ইটের সলিং, সামনে কিন্তু যত ঘরবাড়ি আছে সব হচ্ছে বাংলাদেশের, বাট ওই দূরে যে পাহাড়গুলা, এই পাহাড়গুলা কিন্তু আবার ইন্ডিয়ার মধ্যে। নতুন একটা এরিয়া এক্সপ্লোর করা হলো। এটা আবার কেমন রাস্তা! এখানকার ঘরবাড়িগুলো দেখছেন, মাটির। দৌড়াবে কই আসলাম। আর এখন যদি আপনারাও আমার সাথে একটু উপরের দিকে তাকান, জাস্ট এই ভিউটা দেখেন। এটা আজকের দিনের সেরা ভিউ। একদম পাহাড়ের কাছে চলে আসছি। এখানে আমরা বেশ কিছু সময় আড্ডা মারার মতো একটা জায়গা, অ্যান্ড মনে হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই থাকবো। দেখছেন পাহাড়গুলা, সুবহানাল্লাহ। বাইক হচ্ছে একটা আবেগের জিনিস, তো এই বাইকটাকে নিয়ে সবসময় সব জায়গাতে ঘুরে বেড়াতে ভালোবাসি আমি। আর যদি এখন আপনারা দেখেন, ফাইনালি আমরা চলে আসছি কলমাকান্দা পাঁচগা বর্ডারে। আর যদি আমার পেছনের ভিউটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে হচ্ছে আমাদের বাইকগুলোকে আনছি। এই যে পাহাড়ের সাইডটা, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আমরা পাহাড়টা পাই নাই। অ্যান্ড এটা হচ্ছে মেঘালয় রাজ্য, ভারতের। হ্যালো, দিস ইজ তুর্য ফ্রম সাকিব সৈকত। আমরা এখন আছি হচ্ছে নেত্রকোনা কলমাকান্দা উপজেলাতে, আর এই জায়গার নাম হচ্ছে মূলত পাঁচগা বর্ডার। আর এটা একটু লোকাল ভাষায় যদি বলি এমপি বাড়ি, হ্যাঁ, এমপি বাড়ি ঠিক একদম পিছনে। আর এই সাইডটা হচ্ছে মেঘালয়। আর এখানে আমরা এখন যে জায়গাতে আছি একদম বরাবর নোম্যান্সল্যান্ড। আর নোম্যান্সল্যান্ড মূলত হচ্ছে যে 160 মিটার দূরত্বের মধ্যে যে জায়গাটা থাকে, মানে দুই দেশের মধ্যে, সেটাই নোম্যান্সল্যান্ড ধরা হয়। আর এখন অলমোস্ট সন্ধ্যা প্রায়। আমাদের তো আর ফায়ার করবে না নাকি? না, ফায়ার করার এখন সুযোগ নাই, কারণ আর একটা ব্যাপার যদি আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে তুর্যর নাম্বার প্লেট খুলে গেছে। হারানো বিজ্ঞপ্তি বলতে এর মধ্যে পাকামি করতে গিয়ে নাম্বার প্লেট খুলে গেছে আর কি। তো যদি আরেকটু সামনে যাই, ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। যখন আমরা পাঁচগা বর্ডারের দিকে, হ্যাঁ ওই যে উপরে হচ্ছে বিএসএফ এর ঘর দেখা যাচ্ছে, বাট ভেতরে কোনো বিএসএফ কে দেখা যাচ্ছে না। তো আমরা যখন পাঁচগা বর্ডারে আসি, তখন এসে একটু ঘাবড়াই যাই যে আমরা কোথায় আসলাম, এখানে দেখার মতো কি আছে, বা আমরা কি ওই পাহাড়ের কাছে যেতে পারবো। এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম যে ঢাকা থেকে 200 কিলোমিটার বাইক রাইড করে এখানে আসার পরে আসলে কি পেলাম। অ্যান্ড এই এমপি বাড়ির এইখানে আসার পরে ফাইনালি যা পাইছি আর মনে হয় এনাফ। কি ভাই, এখন ভাল লাগতেছে? মানে সকাল থেকে
রোদ আর বৃষ্টি, সকালে প্রচুর পরিমাণের গরম ছিল, তারপর আবার গরম বৃষ্টি। হয়েছে, তারপর আবার বৃষ্টিতে ভিজেছি। বাট এখনকার ওয়েদারটা টোটালি নাতিশীতোষ্ণ, এতটাই মনোমুগ্ধকর যা কল্পনাকেও হার মানাবে। যদি আমরা আরো 1 ঘন্টা আগে আসতাম তাহলে এই যে ঝিরির পানিটা এখানে আমরা গোসল করতাম। আমি গামছা নিয়ে আসছি, সমস্যা নেই। তো ঘুরতে হবে, দেখতে হবে। অ্যাকচুয়ালি সবাই এইবার ট্যুরে কিন্তু বান্দরবান আর সাজেকেই গেছে, বাট আমার টার্গেট ছিল যে ডিফারেন্ট কোনো জায়গাতে যাই। হ্যাঁ, বিরিশিরিতে আমি আসছিলাম 4-5 বছর আগে, ফার্স্ট টাইম এই পাঁচগা বর্ডার এরিয়াতে আসছি, অ্যান্ড এখানে আসার পরে আমার কাছে ভাল লাগছে, এক কথায় ভাল লাগছে। পাঁচগা বর্ডার থেকে দুর্গাপুর আসতে আসতে বেজে যায় রাত 9:30। আমাদের জন্য 2টা ওয়ে ছিল। একটা ওয়ে হচ্ছে নৌকা দিয়ে বাইক পারাপার, আর আরেকটা ওয়ে হচ্ছে অফ রোডিং অ্যান্ড এক্সট্রা 10 থেকে 15 কিলোমিটার বাইক রাইড। আমরা কিন্তু অফ রোডিংটাই বেছে নিচ্ছি, কারণ নৌকাতে রাত্রেবেলায় বাইক পারাপারের জন্য যে ব্যাপারটা আমাদের চোখে পড়ছে, প্রতিটা বাইক তোলা হয় অ্যান্ড বাইকগুলোকে পানির মধ্যে নামাই দেওয়া হয়, ওইখান থেকে হাঁটু সমান পানির মধ্যে বাইক রাইড করে ফাইনালি উপরে উঠতে হয়। তো আমরা অফ রোডিং করে ফাইনালি দুর্গাপুরে এসে আমাদের রাতের খাবারটা শেষ করে চলে আসি ওয়াইএমসিএতে। এই বিরিশিরির বা হচ্ছে এই দুর্গাপুরের ফেভারিট রিসোর্টটাই হচ্ছে আমার ওয়াইএমসিএ। এইখানে এর আগেও আসছি, আগেও থাকছি, মানে জায়গাটা আমার ভাল লাগে। এখন আমি যে ভিডিওটা করতেছি, এখন কি রাত 10:30 বাজে, জাস্ট আপনাদেরকে শো করি। এখন বাজে 2:31। এমন ওয়েদারে 3টা 4টা 5টা পর্যন্তও আমাদের আজকের আড্ডাটা চলতে পারে। এই বৃষ্টির ফিলটা অ্যান্ড সুন্দর ফাঁকা এরিয়া, আর গেটটাতে মনে হচ্ছে 2-3 জন বাইকার আসছে এই রাত 2:30টার সময়। এই রিসোর্টটা আসলেই বিরিশিরির সেরা একটা রিসোর্ট। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন মানে এখন, গুড মর্নিং আর গুড মর্নিং নাই, এখন বাজে হচ্ছে দুপুর 12টা। একটু আগে চিন্তা করতেছিলাম সবাই মিলে যে আজকেও কি বিরিশিরিতে আমরা থেকে যাব কিনা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর যদি ওয়াইএমসি এর রুমের আপডেট আপনাদেরকে শেয়ার করি, এখানে আপনারা 3 ক্যাটাগরির রুম পাবেন। নন এসি 770 টাকা, এসি 1380 টাকা, অ্যান্ড এসি ভিআইপি ওইটা হচ্ছে 1725 টাকা। তো প্রাইসটা খুব একটা বেশি মনে হয় নাই, আর রুমের কোয়ালিটি ভালো, বাট অনেক বেশি ভালো এইটাও বলবো না, একটু ওল্ডিস টাইপের। এখানে হচ্ছে আমাদের বাইকগুলো রাখা। আমার বাইকটা হচ্ছে ওইখানে, তুষার ভাইকে দেখা যাচ্ছে, তুর্যকে দেখা যাচ্ছে লোকাচ্ছে। ফ্রেন্ড সার্কেল মিলে এখানে আসেন, খুব সুন্দর সময় কাটাতে পারবেন, আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। অ্যান্ড জায়গাটা কিন্তু অনেক বড়, রাতে আবার একটু ভয়ও পেতে পারেন। নিশ্চুপ, কোনো কোলাহল নাই, মাঝে মাঝে 2-1টা পাখি অ্যান্ড বিভিন্ন রকমের শব্দও কিন্তু এই ওয়াইএমসিএতে হয়। নট অনলি ফ্রেন্ড সার্কেল, আপনারা যদি ফ্যামিলি নিয়েও আসেন, আমার মনে হয় সুন্দর একটা সময় কাটবে আপনাদের এই বিরিশিরিতে। আর এখন আমরা মোটামুটি রেডি হয়ে পড়তেছি। আমার ব্যাগটা বাঁধতে সাহায্য করতেছে তুর্য। আমি যতবারই আমার ব্যাগটা বাঁধি ততবারই খুলে যায়। এই তুর্য খুব সুন্দরভাবে ব্যাগ বাঁধতে পারে, তুষার ভাইও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাগ বাঁধতে পারে। সুন্দর একটা ঘুম হয়েছে, অনেক আড্ডা টাড্ডা দিয়ে ফাইনালি এখন হচ্ছে আমরা সোমেশ্বরী ব্রিজে। এই ব্রিজটা কিন্তু সুন্দর লাগে, তার কারণ হচ্ছে এই নদীটার জন্য। যদিও গতকালকে রাতে এই ব্রিজটা অতিক্রম করে ফাইনালি আমরা আমাদের রিসোর্টটাতে পৌঁছাই। আর যদি ব্রিজটা আপনাদেরকে শো না করে এই নদীটা একটু শো করি, অনেক সুন্দর না?
ওই দূরে একটা ঘাট দেখা যাচ্ছে। গতকালকে কি আমরা ওই ঘাট দিয়েই পারাপার হবার জন্য ট্রাই করছি কিনা আমি শিওর না। না না না, ওই ঘাট না, সেটা অনেক দূরে ছিল। আজকে হয়তো ওই ঘাটটা অতিক্রম করে তারপরে আমরা কোনো একটা দিকে যাব। ওই দূরের ব্রিজটা থেকে এই ঘাটটাই আমরা দেখতেছিলাম, আর এই ঘাটটার নাম হচ্ছে তেরিবাজার ঘাট। এই ঘাটটা পার হয়েই আমরা চলে যাব চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি যে যার মতো পারতেছে ঠেলতে ঠেলতে উঠাইতেছে। বাইক উঠাইতে পারবো কি না সন্দেহ। Oh shit! ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন ইজি বাইকটা পড়ে যাওয়ার মতো অবস্থা পানির মধ্যে। ভাই সরান, ওদিকে নিয়ে যাই, এই ঘাট ভেঙে গেছে। এই ভাই পেছনে নেন, ওই জায়গার লাইন দিই। কি একটা অবস্থা রে ভাই। শেট 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 শেট, পুরা ইজি বাইক ধরে তলিয়ে না যায়। জোর করে ওঠার যে ব্যাপারটা, ভাই আমার কিট ভেঙে যাবে কিন্তু। ভাই রে ভাই, পুরা জঘন্য একটা এক্সপিরিয়েন্স। ওকে, একই নৌকায় হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মানুষ, মোটরসাইকেল সব একসাথে। ও আজকে কি হাটের দিন না, এই জন্য গরু পারাপার হচ্ছে। ভাই গরুর হাটটা আসলে কোন পাশে? ওই, ওই, এই, এই, এই। কি ভাই দাগ হইছে? আমি তো আধা আটকাইছি। ব্যথা তো একটু লাগছে, বাট ওই জায়গায় ঘষা খাইলে আরো বেশি ব্যথা লাগতো ভাই। এক্সপিরিয়েন্স সমান জঘন্য। ওকে, বিদায় গরু, ছাগল। ওই সেরা সেরা। কয় টাকা ভাই? না 10 টাকা। ওরে বাবা, কত মানুষজন। ও এই হচ্ছে গরু ছাগলের রহস্য। এই পাশে হচ্ছে হাট, আর এই হাটে বেচা কেনার জন্যই। ওরে ওরে এক্সপিরিয়েন্স, এটা ভালো এক্সপিরিয়েন্স। রাস্তাটা ভালো লাগছে, একদম দুই পাশের গাছগুলা রাস্তার মধ্যে চলে আসছে, যেটাকে গেটের মতো একটা ফিল দিচ্ছে। এই এরিয়ার যতগুলা ব্রিজ চোখে পড়লো, প্রতিটা ব্রিজের ফিনিশিংটা ভালো না। ফিনিশিংটা ভালো না বলতে, ধরেন ব্রিজে আপনি উঠবেন বা নামবেন, এতখানি করে ফাঁকা বা গ্যাপ আছে, যেখানে যদি আপনি রানিং অবস্থায় বা একটু স্পিড করে ওঠার জন্য ট্রাই করেন বা নামার জন্য ট্রাই করেন, তখন আপনার বাইক ঠাস করে একটা বাড়ি খাবে। যদি আপনার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয়, সেই ক্ষেত্রে আপনার কিটটাও ভেঙে যেতে পারে। ফাইনালি চলে আসলাম পর্যটন সেবা কেন্দ্র। যদিও সেবা কেন্দ্রের বিলবোর্ড টিলবোর্ড সব কিছু ছেঁড়া। পাহাড়টা কিন্তু ছোট, খুব বেশি বড় না। ওই সাইডটাতে দেখলাম একটু বড় বড় পাহাড়, আর ওই যে দূরে মেঘালয়ের পাহাড়। ও ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা সুন্দর। আর এই ওয়েদারের জন্য সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। জায়গাটা খারাপ না, আপনি যদি এখানে আসেন ভালো লাগবে, ঘুরে দেখতে পারবেন, সময় কাটাতে পারবেন। তার সাথে কিছু ফটো। পানিটার কালারটা দেখছেন, একদম সবুজ। এই চীনামাটির পাহাড়ের যে সৌন্দর্য, এইটা দেখানোর জন্য চলেন এখন ড্রোনটাকে ফ্লাই করা যাক, আর আপনাদেরকে কিছু বিরল শো করি।
এখান দিয়ে ছোট একটা রাস্তা চলে গেছে উপরে। যখন ড্রোনটা ফ্লাই করলাম তখন ভিডিওতে দেখলাম যে না, এখান দিয়ে সুন্দর একটা রাস্তা আছে, যেই রাস্তাটা হয়ে হয়তো সামনের দিকেও যাওয়া যাবে। তো অনেকটা সামনেই আসছি, হয়তো আটকা পড়লাম। পারবেন না? আমি তো পারবো চাইলেই। ওকে ওকে, আমি সোজা দাঁড়াই পড়ছি অ্যান্ড চলে আসছি। খুব একটা প্যারা হয় নাই ভাই, ইজি ইজি ভাই, ইজি। চীনামাটির পাহাড়, ওই উপরে দেখা যাচ্ছে আন্টিরা উঠছে, তারপরে হুজুররা উঠছে, আরও অনেকে উঠছে। চাচা তো খুব সুন্দর গান বাজাচ্ছে আর আইসক্রিম বিক্রি করতেছে। জায়গাগুলোকে আমরা নষ্ট করে ফেলি, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটাকে যদি পর্যবেক্ষণ করা যেত তাহলে আরো কতটা সুন্দর হতো। দেখেন সুন্দর একটা মাঠ ছিল, এই মাঠের মধ্যে ময়লা আবর্জনা যে যেমনে পারছে খাইছে ফেলাইছে। আমরা এই বাঙালি জাতি কখনোই আমরা পরিবর্তন হতে চাই না। এই জায়গাটা ভালো লাগছে, এই জন্য এখানে দাঁড়িয়ে আমরা তিনজন তিনটা ডাব খাই। আর একটু পরে হয়তো আমরা এখান থেকে বের হয়ে যাব, তবে বের হবার আগে না, এই দিক যাবো না, এই দিক দিয়ে চলে যাব, একটা জিনিস দেখবো আর কি আপনাদেরকে নিয়ে। আসলে যদি আপনি চান যে আপনি একটু চিল করবেন বা একাকিত্ব সময় কাটাবেন, সেটা কিন্তু আপনি চাইলেই পারেন। তবে দূর থেকে যে ব্যাপারটা আমি দেখতেছিলাম ওই ব্যাপারটাই আপনাদেরকে এখন দেখাবো। এখানে সুন্দর একটা ঠেলা গাড়ির উপরে ভাই চিল করতেছে। ভাই কি রেস্ট করতেছেন? রেস্ট করতেছেন? দূর থেকে দেখলাম আপনাকে খুব ভালো লাগতেছে, এই জন্য কাছ থেকে দেখতে আসলাম আর কি। ও, সাথীরা ঘুরতেছে, আপনি এখানে একটু রিল্যাক্স করতেছেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আপনাদের যেটা বলতেছিলাম আর কি, যে তার সাথীরা কিন্তু ঘুরতেছে, বাট উনি চাচ্ছে যে না, ঘুরবো না, আমি একটু সময় কাটাবো একা একা। জায়গাটা সুন্দর, তার সাথে একটা ঠেলা গাড়ির উপরে শুয়ে শুয়ে চিল করার যে ব্যাপারটা। ভাই এখানে বসার জন্য কি টিকিট কাটতে হয়? কত টাকা টিকিট? 20 টাকা। জাস্ট একটু বসবে, কতক্ষণ বসতে পারবে? যতক্ষণ মন চায়। খুব সুন্দর একটা জিনিস বানাইছেন, খুব সুন্দর একটা জিনিস বানাইছেন আর কি। না না, সমস্যা নাই, আমি জাস্ট একটু দেখলাম, ভালো লাগলো আর কি। সচরাচর এই ব্যাপারগুলো তো দেখা যায় না। অনেকে ছবি তুলতেছে এখানে, তার সাথে হচ্ছে বসে রয়েছে। মানে ম্যাক্সিমাম যারা এখানে আছে সবাই হচ্ছে ফ্যামিলি পার্সন আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। চীনামাটির পাহাড়কে বিদায় দিয়ে আমাদের টার্গেট আজকে জামালপুরে যাওয়া। তবে আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ফার্স্টে চলে গেছে শেরপুরের দিকে, দেন জামালপুরে। গ্রামের মধ্যের একটা রাস্তা, শুনশান ফাঁকা, ভালো লাগতেছে। ফসলের ক্ষেত, চারিপাশের ওয়েদার। আরও একটা অ্যাচিভমেন্ট হয়তো আজকে আমার হবে, আমি কিন্তু বাংলাদেশের 64টা জেলার মধ্যে 62টা জেলায় কমপ্লিট করছি। অ্যান্ড ফাইনালি আজকে শেরপুরে যাওয়া হবে। শেরপুরে এর আগে কখনো যাওয়া হয় নাই। আমার যেই দুইটা জেলা বাকি ছিল তার মধ্যে একটা হচ্ছে শেরপুর আর একটা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে হয়তো পরে একটা প্ল্যান করেই যাব যে ফাইনালি 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট। বাট শেরপুরের প্ল্যানটা হঠাৎ করে যে হয়ে যাবে এটা আসলে চিন্তা করি নাই। যদিও শেরপুরে যেতে যেতে রাত হয়ে যাবে, এখন বাজে 6টা। আমি ইচ্ছা করলে অনেক আগেই 64 কমপ্লিট করতে পারতাম, বাট ইচ্ছা হচ্ছিল না, বা মনে হচ্ছিল যে না, আস্তে ধীরে এটাকে শেষ করি, বা যেদিন যাব ওই দিনই করব। আর এটা একটা বাঁশের সেতু, বাঁশের সেতু দিয়ে সুন্দরভাবে পার হয়ে গেলাম। তো কাহিনী হচ্ছে এটাই যে 64 এই দুইটা জেলাকে আমি ঝুলাই রাখছি বিগত 3-4 বছর ধরে, যে হ্যাঁ যাব যাব যাব। এই ফাইনালি আজকে শেরপুরে যাওয়া হবে, 63 নম্বর জেলায়। এখন যেই বাজারটা অতিক্রম করা হচ্ছে, এই বাজারটার নাম হচ্ছে চারুয়াপাড়া বাজার। আর এই বাজারটা কিন্তু ময়মনসিংহের মধ্যে। গ্রামের এই রাস্তাটা বেশ সুন্দর,
ভালো লাগতেছে বাইক রাইড করতে, বাট কই দিয়ে কিরে ভাই, অটো রিক্সা চলাস কয়দিন ধরে? কে একটু স্লো করলে কি হইতো? ব্রেক মারবো না, আমি কি পড়ে যাবো? লাগাই দিব। ওই যে উনি দেখছে, কিন্তু উনি চিল্লাই উঠছে। একটু সাবধানে ভাই। ওয়েলকাম টু নালিতাবাড়ি শেরপুর। আর আপনাদেরকে এই শেরপুরের একটা ডিফারেন্ট জিনিস দেখাই। ব্যাপারটা দূর থেকে দেখার পরেই আমার কাছে ইউনিক লাগছে, অ্যান্ড আমার মনে হয়েছে এখান থেকে আমি একটু ফুয়েল নিব। সবসময় আমরা যেই ব্যাপারটা করে থাকি সেটা হচ্ছে ফুয়েল পাম্পে যাই বা হচ্ছে খোলা তেল নিই। ভাই এটা কি খোলা তেল না? খোলা তেল আপনারা এইভাবে ভরে রাখছেন, এটার কারণ কি? সিস্টেম এরকম, আমি এর আগে কখনো দেখি নাই আর কি। মিনি পাম্প নালিতাবাড়ি, এটা শেরপুরের মধ্যে পড়ছে না? শেরপুর, আচ্ছা। আমার হচ্ছে কত করে লিটার? 150। ওকে, মানে অকটেনের 5 টাকা বেশি। আমাকে ভাই 2 লিটার দিবেন। হ্যাঁ, তেলটা যখন বের হচ্ছে মানে 2 লিটার যাচ্ছে, জাস্ট এই কাটা দেখে তেলটা ঢোকানো হয়েছে। মানে ওইটা কি, ওইটার মাপ দেখে তারপরে আর কি ধরতে পারছেন। মেশিনে কিন্তু কোনো রকমের কোনো কিছু নাই। তো নতুন একটা ব্যাপার দেখলাম, অ্যান্ড এই দেখার পরেই মনে হলো যে না, আমি এটা ট্রাই করে দেখি। এই রাস্তাটার ভিডিও দিনে করতে পারলে বেশি ভালো লাগতো। এখন কিন্তু আমরা বর্ডার রোড হয়ে শেরপুরের দিকে যাচ্ছি, মানে শেরপুর শহরের দিকে। এখন বাজে রাত 9টা। তুর্য বলল যে ভাই এই রাস্তায় একটু সাবধানে বা যত তাড়াতাড়ি রাস্তাটাকে ক্রস করা যায় ততই ভালো। এই রাস্তায় নাকি প্রচুর ছিনতাই হয়। তো এই ব্যাপারটাও আমাদের মাথায় রেখে বাইকের স্পিড কখনো 70, 80, 90 পর্যন্ত হিট করা হচ্ছে। এখান থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার, আর শেরপুর নিউ মার্কেট মাত্র 2 কিলোমিটার। শাপলা চত্বর শেরপুরের। ওকে, ফাইনালি শেরপুর শহরে। 2000 years later. ওয়েলকাম টু জামালপুর। আমরা শেরপুরে কিছুটা টাইম স্টে করি, খাওয়া দাওয়া করি, তার সাথে একটু আড্ডা, আর এরপরে চলে আসি ফাইনালি জামালপুরে আসার পরেই ফার্স্টে আমরা হোটেলটা নিই। হোটেলে চেক ইন করেই বের হয়ে পড়ি ঘুরতে। আর এইটা কিন্তু আমার জামালপুরে 3rd টাইম আসা। ফার্স্ট টাইম বাইক নিয়ে আসি, সেকেন্ড টাইম গাড়িতে আসি, অ্যান্ড 3rd টাইমও বাইকে। এখন বাজে রাত 3:28, মানে আজকে রাতেও ঘুমাতে অনেক লেট হয়ে যাবে। কালকে সকালে আমাদের ঢাকায় রওনা দেওয়ার ইচ্ছা, বাট সকাল কয়টা এটা কিন্তু শিওর না। তবে জামালপুরে এসে এইবার যে ব্যাপারটা ভালো লাগলো সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি কিন্তু জামালপুরে জানতে পারলাম বা দেখতে পারলাম নতুন একটা ফ্লাইওভার হয়েছে। যেই ফ্লাইওভারটা হয়তো 1-1.5 বছর আগে উদ্বোধন হয়েছে এমনই আইডিয়া পাইছি, বাট এই ফ্লাইওভারটা আমার কাছে বেশ ভালো লাগছে। অ্যান্ড ফুল ফাঁকা কিন্তু ফ্লাইওভারটা। রাতে যখন আপনি একটা সিটি শহরে ঘুরবেন বা যে কোনো জায়গায় ঘুরবেন, ওই এরিয়ার সম্পর্কে আপনি আরো খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর জামালপুরের নাইট রাইডে আমার সাথে কিন্তু ছিল বিওআইডির এই কারটা। বিওআইডির ব্যাপারে খুব একটা আইডিয়া আমার নাই, বাট ফার্স্ট টাইমই কিন্তু আজকে এই গাড়িটাতে ঘোরা হলো। গাড়িটা হচ্ছে তুর্যর। আমার এই ভিডিওটা
হয়তো একটু বেশি বড় হয়ে গেছে। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামালপুর থেকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।